আচ্ছা, সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো কিন্তু আমাদেরকে প্রচন্ড ভাবাচ্ছে। কেননা শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছে হু। অন্যদিকে কলকাতায় আত্মগোপন আওয়ামী লীগের কিছু শীর্ষস্থানীয় নেতৃত্ববৃন্দে। এছাড়াও শেখ হাসিনা একেবারে দিল্লিতে এখনো অবস্থান করছে। সব মিলিয়ে কোণঠাসা আওয়ামী লীগ, পুতুল, কলকাতা এবং তার সাথে শেখ হাসিনার ভবিষ্যৎ, এই ঘটনাগুলো শেখ হাসিনার ভবিষ্যৎটি কি, এটা নিয়েই আজকে আমাদের আলোচনা। আমাদের সাথে প্রতিদিনকার মতো রয়েছেন প্রথম কলকাতার ডেপুটি এডিটর, সাংবাদিক বিশ্লেষক পরমাশিস ঘোষরায়। দাদা আপনাকে স্বাগত আলোচনায়। যেমনটা বলছিলাম দাদা, যে সাম্প্রতিক সময়ের কিছু ঘটনা প্রবাহ আপনি যেমনটা জানেন, আমিও যেমনটা জানি, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্তে শেখ হাসিনার কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। অপরদিকে কলকাতায় এখনো আত্মগোপন রয়েছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃত্ববৃন্দরা। সব মিলিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে আওয়ামী লীগ কি ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে? এই বিষয় নিয়ে আমরা আজকে তিনটি ধাপে আলোচনা করব। মূলত প্রথমেই একেবারে দর্শকদের সামনে যে বিষয় তুলে ধরবো তা হলো আন্তর্জাতিক মঞ্চে পুতুলের ধাক্কা এবং আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা। যেমনটা বলছিলাম, হু তাকে অনির্দিষ্টকালের জন্য কর্মছুটিতে পাঠিয়েছে। দ্বিতীয় বিষয় আমরা দ্বিতীয় ধাপে আলোচনা করব কলকাতায় গা ঢাকা ও মিডিয়ার নিরাপত্তা। আওয়ামী লীগ কেন এত আড়ালে থাকছে? তৃতীয় ধাপ এবং শেষ ধাপে আলোচনা করব শেখ হাসিনার ভবিষ্যৎ এবং দিল্লির নিরাপত্তা ও পরবর্তী সম্ভাবনা। প্রথমেই দর্শকদের স্বার্থে এবং আমাদের আলোচনা দর্শকদের কাছে একেবারে বুঝিয়ে বলার জন্য, উপস্থাপনা করার জন্য যে প্রশ্ন আপনার কাছে রাখবো প্রথম ধাপে থেকেই, যে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে তো হু অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালো। ঘটনাটা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ, আপনি কি মনে করছেন? এই সাইমা ওয়াজেদ পুতুল ইনি কে এবং কোন প্রতিষ্ঠানে চাকরি করতো? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে বিভিন্ন পত্র পত্রিকায়, সমাজ মাধ্যমে, গণমাধ্যমে জানতে পেরেছি যে তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। এই বিষয়টা স্বাভাবিকভাবে আমাদের মনকে আলোড়িত করবে এবং গণমাধ্যমে, আন্তর্জাতিক মঞ্চে যে তার পরিচয়টা, তার মা প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের, তার অবস্থান এই মুহূর্তে দিল্লিতে, এবং এটা অত্যন্ত আলোড়িত এবং আলোচিত বিষয়। তাকে যে ছুটিতে পাঠানো হয়েছে এটি নিছক একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় বলে আমি মনে করি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে পুতুলের নিয়োগ নিয়েই শুরুতেই কিন্তু বিতর্ক ছিল, যেটা আমরা জানি। কিন্তু এখন তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোয় এটা স্পষ্টতই যে আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা কিন্তু এই মুহূর্তে সংকট। এর নেপথ্যে জুলাই অভ্যুত্থান, মানবতা বিরোধী অভিযোগে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া একটি কিন্তু বড় ভূমিকা রাখছে। অর্থাৎ মায়ের কর্মফলের ক্ষেত্রেই কিন্তু, এবং সেই কর্মফলের মধ্য দিয়ে যে তার যে এই যে নিয়োগ, সেই নিয়োগ নিয়ে যে শুরুতেই বিতর্ক ছিল, সেই বিতর্কের যে শুরুয়াত হয়েছিল তার কিন্তু ফল কিন্তু আজকে মনে হচ্ছে কিছুটা হলেও ঘটতে চলেছে বা ঘটলো। স্বাভাবিকভাবে এটা নিয়ে তো বিতর্ক ছিলই, এবং এটা যে একেবারে নিছকই একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এর পিছনে অন্য কোনো কারণ থাকলেও থাকতে পারে, সেটা কিন্তু আগামীতে আমরা অবশ্যই জানবো বা বুঝবো। কিন্তু এটা একটা অবশ্যই এটা একটা আলোড়িত এবং আলোচিত বিষয়, এবং অবশ্যই আওয়ামী লীগ ক্ষমতায় না থাকা এবং তাদের বিরুদ্ধে যারা বিভিন্ন চালিকা শক্তি আছে তাদের বিরুদ্ধে না, তাদের এটা হয়তো প্রাপ্যই ছিল। তো পরবর্তী সময় এটা ঠিক না বেঠিক, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কেনই সিদ্ধান্ত নিয়েছে এগুলো আমরা পরবর্তীতে জানবো। কিন্তু তার এই নিয়োগ নিয়ে যখন বিতর্ক ছিল, সেই বিতর্কের সূত্রপাতের কিন্তু শুরুয়াতের একটা ফল আজকে কিন্তু আমরা গণমাধ্যমের পাতায় সেটা লক্ষ্য করলাম। স্বাভাবিকভাবেই ধরে নিচ্ছি এটা আওয়ামী লীগ ক্ষমতায় থেকে যে কাজটা করেছিল, ক্ষমতায় না থাকলে কি হয় তার ফল কিন্তু আজকে আমরা দেখতে পেলাম। যেমনটা বলছিলেন যে এটা একেবারে যে নিছক একটা প্রশাসনিক সিদ্ধান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক একেবারে পরিচালক পদে পুতুলের নিয়োগ নিয়ে শুরুতে কিন্তু একটা বিতর্ক ছিল। সেটা সকলেই হয়তো জানেন যে এটা যে নিছক প্রশাসনিক সিদ্ধান্ত নয়, সেটা এই মুহূর্তে কিছুটা হলেও স্পষ্ট হচ্ছে। প্রথমেই বলতে হয় যে দর্শকদের এই বিষয় নিয়ে আপনারা কি বুঝতে পারছেন যে সাম্প্রতিককালে ঘটে যাওয়া এই ঘটনাগুলো আপনাদের কিভাবে ভাবাচ্ছে, আপনারা কি মনে করছেন, সেটা কিন্তু কমেন্ট বক্সে একেবারে লিখে যাবেন। কারণ আপনাদের মন্তব্য নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করি এবং আপনাদের মন্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করি। পরবর্তীতে যে প্রশ্ন আপনার কাছে একবারে রাখতে হয় যে এই সিদ্ধান্তের প্রভাব বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পরিমণ্ডলে কিভাবে প্রতিফলিত হতে পারে, কি মনে করছেন? দেখো, এটা একটা অবশ্যম্ভাবে এটা একটা কিন্তু সংকেত, এটা একটা বার্তা। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো এখন আর আওয়ামী লীগের সঙ্গে সরাসরি যুক্ত কোনো ব্যক্তিকে প্রকাশ্যে রাখার কিন্তু
এক কথায় ঝুঁকিয়ে নিচ্ছে না, সোজা কথায় বললে হয় এড়িয়ে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এটা বাংলাদেশের জন্য একটি অবশ্যই সতর্কবার্তা। এভাবে সেমি স্যাংশনিং শুরু হলে, সেমি স্যাংশনিং শুরু বিষয়টা হচ্ছে, এটা যদি শুরু হয় মিত্রদের সহানুভূতিও হারাতে পারে আওয়ামী লীগ। মানে এই জাতীয় যে সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছিল এবং এই সিদ্ধান্ত যে কতটা ঠিক ছিল না ভুল ছিল, এই যে সিদ্ধান্ত সেমি স্যাংশনিং, এই বিষয়টি শুরু হলে কিন্তু যারা মিত্র ছিল, তাদের আওয়ামী লীগের যারা মিত্র ছিল, সেই মিত্র মানুষগুলোকেও কিন্তু তারা তাদের সহানুভূতিটাও কিন্তু হারাতে পারে। কেননা যারা তার মিত্র ছিল তারাও কিন্তু তাদের মানে এক কথায় টিকিতে বাধা। তো সেই জায়গায় কি এখানে বিরোধের জায়গা বা কোন সিদ্ধান্তের জায়গায় কেউ একটা অন্যরকম মন্তব্য সিদ্ধান্ত তারা নেবেন, সেটা কেন সেই দায় বা দায়িত্ব। দেখো, ন্যায় করলে তোমার সঙ্গে সবাই আছে, অন্যায় করলে তুমি ক্ষমতায় আছো চুপ থাকবে, নীরবতায় সম্মতির লক্ষণ, সে সুযোগ সুবিধা নেবে। কিন্তু যখন তুমি ধরা পড়ে যাবে, তোমার বিরুদ্ধে কোনো বিভিন্ন মানুষ প্রশ্ন তুলবে, তুমি বিচারের আওতায় আসবে, তুমি দোষী সাব্যস্ত হবার মুখে, আমি বলছি না দোষী হয়ে গেছে, দোষী সাব্যস্ত হবার মুখে দেশের ক্ষমতায় তারা নেই, তখন যাদের মিত্র এবং তবু মানুষ কিন্তু একটা জায়গায় থাকে, পাশে থাকার চেষ্টা করে, সেটা সচক্ষে না হলেও সামনে না আসলেও আড়াল থেকে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আন্তর্জাতিক সংগঠন, মানে আমিও একটা আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে তার থেকে কোনো সুযোগ পাই, সুবিধা পাই, আমার তাকে প্রয়োজন আছে, কিন্তু তারা যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন সেই সিদ্ধান্তের কিন্তু কেউ মানে প্রতিক্রিয়া সেরকম দেয় না, বিপরীত প্রতিক্রিয়া দেয় না, স্বাভাবিকভাবেই তখন কিন্তু তাদের কাছ থেকে সরে আসে। সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের পাশে, তাদের আওয়ামী লীগের যারা মিত্র তারা পাশে থাকবে কিনা, সে পাশে থাকার জায়গায় কিন্তু একটা সংশয় বা প্রশ্ন জেগে ওঠে। এবং এটা স্বাভাবিকভাবেই কিন্তু আওয়ামী লীগের পাশে তখন আওয়ামী লীগ তাদের মিত্রদেরকে কিন্তু কাছে পাবে না। এটাই কিন্তু আমার ব্যক্তিগত অভিমত, বা এটাই কিন্তু উদাহরণ, বা এটাই কিন্তু ইতিহাস বলে। সেই কথায় তো একেবারেই সহমত, একদমই ঠিক বলেছেন। এবং সেই সাথে দর্শকদের মতামত জানতে চাইবো যে দর্শকরা এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘটনায় কি মনে করছে। আমরা দ্বিতীয় ধাপে চলে যাব, তার আগে আপনাদের যে মন্তব্য, সেই মন্তব্য কিন্তু বারে করতে বলছি যে বর্তমান সময় দাঁড়িয়ে এই তিনটি ঘটনা, একেবারে শেখ হাসিনা এখনো দিল্লিতে অবস্থান করছেন, একদিকে হচ্ছে তার কন্যার এই মুহূর্তে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে পুতুলকে, আর তৃতীয়ত কলকাতা এখনো গা ঢাকা দিয়ে রয়েছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। ঘটনাগুলো যথেষ্ট তাৎপর্য। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর শেখ হাসিনার যে একেবারে দেশ ছাড়া হয়েছিলেন, তারপর থেকে কিন্তু এখনো তিনি তার শীর্ষস্থানীয় নেতারা কেউই দেশে ফিরতে পারেনি। দ্বিতীয় ধাপে যাব, দ্বিতীয় ধাপে যে আমাদের আলোচনার বিষয়, তা হলো কলকাতায় গা ঢাকায় আওয়ামী লীগ কেন এত আড়াল করতে চাইছে নিজেকে, এই বিষয়টা কি বলবেন? দেখো, কলকাতায় আওয়ামী লীগের নেতারা আত্মগোপন করে আছে এর সঠিক তথ্য বা উদাহরণ তো আমাদের কাছে নেই, কিন্তু আমরা এটা মনে করছি কেন, আমরা কিছুদিন আগেও দেখেছি কলকাতার গণমাধ্যমকে তারা টেলিফোনে নানা রকম ইন্টারভিউ দিয়েছে। সেটা যে কলকাতায় বসেই দিতে হবে এমনটা কোনো ভাববার কারণ নেই, কিন্তু কানাঘুষো বিভিন্ন গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন জায়গায় কিন্তু ভাইরাল হয়েছে। মনে করা হচ্ছে কলকাতায় কেউ লুকিয়ে থাকলেও থাকতে পারে, কিন্তু এই বিষয়ে কিন্তু আমাদের কাছে নির্দিষ্ট করে কোনো তথ্য প্রমাণ নেই। এটা ধরে নেওয়া যে কলকাতায় মানে বাংলাদেশের লোকেরা কম বেশি যাতায়াত করেন, ঢাকায় আসেন, এই সময় তারা এখানে থাকলেও থাকতে পারেন, কিন্তু কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতারা অত্যন্ত সতর্ক আচরণ করছেন। যদি কেউ থেকে থাকেন সেই জায়গা থেকে কিন্তু তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে তারা এখন আচরণ করছেন। ভারত সরকার নিজেই এখন আর প্রকাশ্যে এদের আশ্রয় দেওয়ার মতো অবস্থানে নেই বলেই আমি এটা মনে করি, বা ভারত সরকার আদৌ এদেরকে অবস্থানে তাদেরকে এখানে রেখেছিল কিনা, এখানেও কিন্তু একটা প্রশ্ন। হয়তো তাদের কাছে ভিসা থাকলেও থাকতে পারে, সেই ভিসার পরিপ্রেক্ষিতে পুরনো ভিসাতে তারা হয়তো এখানে রয়েছেন, সেটা আমাদের কাছে ঠিক সঠিক কোনো সেই অর্থে কোনো তথ্য বা বার্তা নেই। ফলে মিডিয়ার সামনে এলে গিয়ে তা দিল্লির উপর চাপ তৈরি করতে পারে। আর্থিক সংকট বা যোগাযোগের সীমাবদ্ধতা এখন কিন্তু একটা তাদের কাছে বড় ফ্যাক্টর। মানে বিষয়টা খুললাম বললে যেটা হয় যে যদি কেউ এখানে থেকে থাকেন দীর্ঘ সময়, তাদের কিন্তু থাকার একটা মেয়াদ শেষ হয়ে যেতে পারে, এটা একটা কারণ। 2 নম্বর হচ্ছে এই মেয়াদ শেষের পরও যদি থাকতে হয় অবশ্যই তাদেরকে আত্মগোপন করে থাকতে হবে, কেননা আমাদের দেশের ইন্টেলিজেন্স সেই বিষয়টি নজর করবে। পাশাপাশি এখানে থাকতে গেলে একটা অর্থনৈতিক খরচা আছে, সেই খরচার ফুয়েলটা তাদের কাছে কমে যাচ্ছে কিনা। পাশাপাশি যোগাযোগের সীমাবদ্ধতাও কিন্তু এদের কাছে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। যোগাযোগ করলেই কিন্তু যদি তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকে বা অন্য কিছু না থাকে, ভিসা যেটাকে বলে ভিসা, সে রাজনৈতিক দলের নেতা হতেই পারে, কিন্তু তাকে তো সে তো আমাদের দেশে থাকতে গেলে একটা ডাকা দিয়ে থাকতে গেলে তার কাছে ভিসা আছে, সে এখানে সে কিছুদিন রইল, খরচা হচ্ছে। এই বৈধতার মধ্য দিয়ে থাকার
মধ্য দিয়ে সে কোনো মিডিয়ার সঙ্গে কথা বলতেই পারে, কিন্তু সেই মেয়াদ যদি শেষ হয়ে যায়, অর্থও যদি শেষ হয়ে যায়, তখন তাদের যোগাযোগের ব্যাপারটা একটা সীমাবদ্ধতার জায়গায় চলে যাবে এবং সেটা একটা তাদের কাছে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, যে তাদের কি বলবো, মানে তাদের যে স্থায়িত্বটা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে যাবে, মানে একটা রুগ্নতার জায়গায় কিন্তু চলে যাচ্ছে আওয়ামী লীগ। এটা আমার মনে হচ্ছে। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা বলতেই হয় যে আপনি যে শব্দটি ইউজ করলেন যে রুগ্নতা, একেবারে তাদের তাই অবস্থা, সেটা হয়তো ধরে নেওয়াই যায়। আপনারা কি মনে করছেন সেই বিষয় নিয়ে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না, যে এই মুহূর্তে দাঁড়িয়ে আওয়ামী লীগের যে বর্তমান পরিস্থিতি, তাতে দেখা যাচ্ছে তাদের শীর্ষস্থানীয় নেতা বলুন এবং তাদের পরিজনেরা বলুন, পরিজন বলতে আমি বোঝাতে চাইছি যে একেবারে শেখ হাসিনার যে কন্যা, তার এই মুহূর্তে যে ঘটনা, সেটা একেবারে হালকাভাবে নেওয়ার মতো নয়। আমরা একটু তৃতীয় ধাপের দিকে এগিয়ে যাব। তৃতীয় ধাপে আমরা যে বিষয়টি রেখেছি, যে শেখ হাসিনার ভবিষ্যৎ এবং দিল্লিতে নিরাপত্তা এবং পরবর্তী সম্ভাবনা, কারণ সকলে জানতে চাইছেন এই বিষয়টা, যে পরবর্তীতে কি হবে। একটা জিনিস স্থায়িত্ব থাকে না, এক জায়গায় তিনি বসে থাকবেন বছরের পর বছর, দিনের পর দিন, এটা হতে পারে না, এরও একটা দিন শেষ হবে। পরবর্তী সম্ভাবনাটা কি, এটা হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে এখন সবচেয়ে বড় মানে প্রশ্ন, যে পরবর্তী সম্ভাবনা কি রয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনাকে একটা প্রশ্ন রাখবো, যে শেখ হাসিনা কি ভারত থেকে লন্ডনে চলে যাবেন, নাকি আবার ফেরত পাঠানো হবে তাকে, এরকম কোনো সম্ভাবনা কি আছে? এখানে এই বিষয়টা যদি বলতে হয়, যে ভারত এখনো পর্যন্ত তার এখানে অবস্থান নিয়ে কোনো মন্তব্য করেনি বা কোনো বার্তা দেয়নি, তাহলে এখানে বিষয়টি কি, কোন দিকে যাচ্ছে? এখানে আমার ব্যক্তিগত অভিমত যে দুটো সম্ভাবনাই কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। দুটো সম্ভাবনা বলতে কি, শেখ হাসিনা যদি বুঝতে পারেন যে ভারতও তাকে প্রত্যক্ষভাবে রক্ষা করবে না, তাহলে তিনি আন্তর্জাতিক আশ্রয়ের দিকে যেতেই পারেন, যেমন লন্ডন। এটা তার ব্যক্তিগত যদি চিন্তার মধ্যে আসে, তাহলে সে যদি এই বিষয়টাকে অনুধাবন করে, তখন তা আন্তর্জাতিক আশ্রয়ের দিকে সে এগোবে এবং তার সেক্ষেত্রে যাত্রা লন্ডন হতে পারে বা অন্য কোনো জায়গা হতে পারে। তবে দিল্লির তরফে কিন্তু যেটা আমাদের কাছে খবর, যেটা আমরা এখনো পর্যন্ত জানি, যে দিল্লির তরফে এখনো পর্যন্ত তাকে ফিরিয়ে দেওয়ার কথা কিন্তু বলা হয়নি। আবার তাকে যে রক্ষা কবচ দেওয়া হবে, সে কথাও কি দিল্লি এখনো কোথাও বলেছে? বলেন না, একদম না। সেটা কিন্তু ভারতের এই নীরবতাও কিন্তু একটা বড় বার্তা, যে সিদ্ধান্ত কিন্তু তাকেই নিতে হবে। আমাদের কাছে তো সে অতিথি, সে অন্য দেশে কি করে এসছে সেটা তো তাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার, এবং অবশ্যই ভারত এবং বাংলাদেশের দুদেশের সাধারণ মানুষের জীবনযাপন, দুদেশের পররাষ্ট্রনীতি সম্পর্ক বজায় রাখবে। অবশ্যই ভারত কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব দেশের সঙ্গে একটা সুনিবিড় সম্পর্ক রাখবে, এটা রাখাটা স্বাভাবিক। কিন্তু সে আমাদের এখানে এসছেন, মানে এক কথায় পালিয়ে এসেছেন, সে আশ্রয়ের জায়গায় রয়েছে। কেউ যদি আশ্রয় চায়, তাকে তো আশ্রয় না দিয়ে থাকা যায় না। কিন্তু ভারত এই বিষয়ে এখন কিন্তু একটু নীরবই রয়েছেন। কোনো তাকে যে রক্ষা কবচ দেবো, যে যা করে আমরা তাকে আমরা দেখে নিচ্ছি, সে কথাও বলছে না, আবার তাকে যে চলে যেতেও বলবে না। এটা খুব দেখো, এটা খুব গভীর ব্যাপার। এটা যারা খুব বড় এইসব বিষয়ে যারা কূটনৈতিক বিশেষজ্ঞ আছে, তারা এটা আমাদের চেয়ে অনেক ভালো বলবে। আমরা যেটা উপর থেকে দেখছি, আমরা একটা সরকারি একটা বিবৃতি আসলে আমরা সেটা নিয়ে এই বিবৃতি দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, বিশেষজ্ঞদের সাথে কথা বলি। আমরা তো বেসিক্যালি সাংবাদিক, কিন্তু যারা বিশেষজ্ঞ তারা এটা ভালো বলবে। কিন্তু ভারতের যে এই মুহূর্তে যেটা অবস্থান, প্রত্যক্ষভাবে রক্ষা করবে না এটা কথাটাও বলছে না, আবার যে তাকে রক্ষা কবচ দেওয়া হবে সে কথাও কিন্তু বলছে না। তিনি যে সিদ্ধান্তটা নেবেন, সেই সিদ্ধান্তের জায়গা থেকে যদি তিনি মনে করেন যে ভারত আমাকে রক্ষা করবে না প্রত্যক্ষভাবে, আমার তাহলে আন্তর্জাতিক আশ্রয় যাওয়ার দরকার, সেক্ষেত্রে হয়তো তিনি লন্ডন বা অন্য কোনো জায়গায় যেতে পারেন, যেটা আমরা সংবাদ মাধ্যমে কম বেশি জানছি বা বুঝছি। মানে এর হাওয়াটা যেরকম, সেই হাওয়ার প্রেক্ষিতে কিন্তু আমি কথাটা বললাম। আলোচনা একেবারেই শেষের পথে। সেই ভিত্তিতে দাঁড়িয়ে আপনি যে ভারতের নীরব কৌশলের ব্যাপারে একটা বললেন, যে ভারত কিন্তু একেবারে কোনোভাবে বলছে না যে তোমাকে এখানে একরকম সুরক্ষা দেওয়া হলো, রক্ষা কবচ, আবার কোথাও বলেনি যে ভারত একেবারে চলে যেতেও বলা হয়নি। দুদিক থেকেই একটা নীরব কৌশল বজায় রেখেছে ভারত। ভারতের কৌশলগত দিক দেখতে গেলে আগেও ভারত একেবারে কৌশলভাবে যে কোনো বিষয় রক্ষা করেছে। তাই ভারতের এই নীরব কৌশল আসলে কি নির্দেশ দিচ্ছে, এইরকমই একটা শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো, সংক্ষেপে যদি একটু দর্শকদের বুঝিয়ে বলেন। দেখো, এখানে একটা কথা বলি, এটা একটা কৌশলগত সিস্টেম, এটা আমার নিজস্ব মনে হয়েছে। ওয়েট অ্যান্ড ওয়াচ। সেটা কিরকম? ভারত এখন বাংলাদেশের রাজনীতিতে নতুন নেতৃত্বের উত্থান, বিশেষ করে ভারত বান্ধব বিকল্প শক্তির উপর কিন্তু নজর রাখছে। আওয়ামী লীগের প্রতি ভারতের আগের একনিষ্ঠ সমর্থন আর দেখা যাচ্ছে না। এটা শেখ হাসিনার কূটনৈতিক বিচ্ছিন্নতার আরো কিন্তু একটা প্রমাণ। আমি তোমাকে আগেই বললাম, ভারত তার প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং রাখবেও। আমাদের সম্পর্কটা ঐতিহাসিক, সাংস্কৃতিক, ভাষার,
সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে দেশের একটি রাজনৈতিক দল সে দেশের মানুষের সমর্থনে ক্ষমতায় ছিল, সে দেশের মানুষের বিচারে, বিশ্লেষণে, বুদ্ধিমত্তায়, আন্দোলনে, অধিকারের দাবিতে একটা গণ অভ্যুত্থান 2024-এর 5ই আগস্ট আমরা দেখেছি। তারা উৎখাত হয়েছে, তারা বিতাড়িত হয়েছে, প্রধানমন্ত্রী চলে আসতে বাধ্য হয়েছে। আবার নতুন বাংলাদেশ গড়ার জন্য একটা কৌশলগত দিক নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে, সংস্কারমুখী, এরপরে নিরপেক্ষ নির্বাচন, ইনক্লুসিভ ইলেকশন, এ সবকিছু নিয়ে কিন্তু সেদিকে ভারত কিন্তু তাকিয়ে রয়েছে। বাংলাদেশে কারা নতুন করে ক্ষমতায় আসে, নতুন বাংলাদেশের আরেকটা, ভারতের একটা নতুন বান্ধব, এটা কথা আমি বললাম যে ভারত বান্ধব বিকল্প শক্তি, নতুন বাংলাদেশ, সেই জায়গায় কিন্তু ভারত নজর রাখছে। স্বাভাবিকভাবে কিন্তু এখানে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নিয়ে কিন্তু ভারত এই মুহূর্তে এগোচ্ছে ভারত এবং বাংলাদেশের আগামীর সম্পর্কের নিরিখে। একদমই তাই, আপনি যেমনটা বললেন যে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি, সেটাই কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আমাদের এই আলোচনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আজকের দিনে দাঁড়িয়ে, কেননা এই সময় দাঁড়িয়ে ভারত বাংলাদেশের একটা নির্বাচন আসন্ন পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত আওয়ামী লীগের কোণঠাসা পরিস্থিতি, বাংলাদেশের যে প্রাক্তন প্রধানমন্ত্রী তার কন্যা যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত ছিল সেখান থেকে তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো, সব মিলিয়ে ঘটনাগুলো একেবারে যথেষ্ট ভাবনার বিষয়। তাই এই বিষয় নিয়ে আপনারা কি মনে করছেন সেটা তো অবশ্যই জানাতে ভুলবেন না, কারণ এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভারত বাংলাদেশ উভয় দেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সার্বিকভাবে যে পরিস্থিতিটা আওয়ামী লীগের জন্য ক্রমশই কঠিন হচ্ছে সেটা কোনোভাবে অস্বীকার করা যায় না। তাই আপনারা এই বিষয়ে কি মনে করছেন সেটা তো অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের মন্তব্য আমাদের কাছে এই সময় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাদা, আপনাকে ধন্যবাদ এই বিষয়ে এত সুন্দরভাবে দর্শকদের বুঝিয়ে বলার জন্য, সময় দেওয়ার জন্য। নমস্কার। পরবর্তীতে আমরা আবারও ফিরবো নতুন কোনো আলোচনা নিয়ে, এবং ততক্ষণ প্রথম কলকাতায় নজর রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।